আসসালামু আলাইকুম। রোটারি হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2022 এর পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর মানব বিভাগের শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ের অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায় থেকে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব এই বিষয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। আশা করি এই ক্লাসটি তোমরা যথাযথভাবে অনলাইনের মাধ্যমে দেখবা এবং এটি বোঝার চেষ্টা করবা এবং এর থেকে আশা করি তোমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবা। তো বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব কখন থেকে বাংলায় ইংরেজদের আগমন হয়েছে এবং শুধু ইংরেজদের না, আরও বহু জাতির এখানে আগমন হয়েছে। বিভিন্ন কারণে তারা বিশেষ করে ব্যবসার উদ্দেশ্যেই তারা এদেশে আগমন করে। পরবর্তীতে তারা এই ব্যবসার সুবাদে তারা এদেশে শাসন কার্যেও তারা অংশগ্রহণ করেছে। তো এই কারণগুলি এবং কখন এদেশে এসেছে ব্যবসার উদ্দেশ্যে এবং তারা কখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এইসব ক্ষেত্রে তাদের ভূমিকা রেখেছেন, এগুলি আজকের এই অধ্যায়ে তোমাদের সামনে আলোচনা করা হবে। তো এখানে ইউরোপীয়দের আগমন দেখো, ইউরোপীয়রা অর্থাৎ বিশেষ করে ইংরেজের তো ইউরোপের, মূলত ইংরেজদের বসবাসটা হলো ইউরোপে। তাই এই ইউরোপীয়দের আগমন, ইউরোপের ভিতরে বেশ কয়েকটা জাতির এখানে দেওয়া আছে। প্রথম দেওয়া আছে পর্তুগিজ। তো এর পূর্বে আমি একটু আলোকপাত করে দিই। প্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চল ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটি রূপকথার মতো একটি দেশ। তো এই অঞ্চলের স্বয়ংসম্পূর্ণ গ্রামে মানুষের জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন ছিল তা এখানে সবই পাওয়া যেত। এই স্বয়ংসম্পূর্ণ গ্রামের কৃষকদের ক্ষেত ভরা ফসল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তারপর এদের যা কিছু প্রয়োজনীয় যা কিছু ছিল একটা মানুষ বসবাসের জন্য সবই এই বাংলায় ছিল। তো এই জন্যই একে কিন্তু সোনার বাংলা বলা হয়েছে। তাঁতিদের হাতে বোনা কাপড় ইউরোপীয়দের কাছে সবচেয়ে উন্নত মানের কাপড় ছিল, পোশাক ছিল। এর মধ্যে জগৎ বিখ্যাত ছিল মসলিন কাপড়। তোমরা নাম শুনেছ সকলেই মসলিন কাপড়ের কথা। তাছাড়া উপমহাদেশের অন্য অন্য অঞ্চলেও নানা ধরনের বাণিজ্যিক পণ্য ও মশলার জন্য বিখ্যাত ছিল এই দেশ। এসব পণ্যের আকর্ষণে অনেকেই এদেশে সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে এসেছে। বিশেষ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও উপমহাদেশে এসেছিল ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। পরবর্তীতে তারা এদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতেও সক্ষম হয়। যখন ব্যবসা করতে আসছে তখন ব্যবসা করার সুবাদে দেখে তারা আরও একটু এখানে যদি বসতে পারে তাহলে তাদের সবার জায়গা হয়ে গেছে। এই কথার মতোই তারা এদেশে শাসনভার তাদের দখলে নিয়ে নেয়। এদেশে আগত অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলিকে পরাজিত করে এবং স্থানীয় শাসকদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় সেটাই ছিল ইংরেজদের মূল উদ্দেশ্য। এই অঞ্চলে ইংরেজ শাসনের সূচনা করে বর্তমানে উদ্দেশ্যেই তারা সূচনা করে। বর্তমানে এ অধ্যায়ে সেই বিষয়ে তোমাদের সামনে আলোকপাত করা হচ্ছে। তো এই অধ্যায়টি পরে আমরা কি কি বিষয়গুলি কি শিখতে পারবো? দেখো, বাংলা ইংরেজ শাসনের পটভূমি ব্যাখ্যা করতে পারবো,
তারা এই দেশে যে কি কারণে তারা আসছে, এই আসার পূর্বে কি কি কারণগুলি আছে এগুলি আমরা ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বরে পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ, এগুলিও। তাহলে আমি গেলাম না, বাংলার এই পটভূমি, বাংলা ইংরেজ শাসনের পটভূমিটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো দেখো এখানে প্রথম দেওয়া আছে ইউরোপীয়দের আগমন। পর্তুগিজেরা 1948 সালে প্রথম এদেশে আগমন করছে। আচ্ছা, 7ম শতক থেকে এই অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসা বাণিজ্য ছিল একচাটিয়া। এই 7ম শতক থেকে এই দেশের সাথে কোথায়, আরবদের, বিশেষ করে আরব দেশগুলির সাথে এই দেশের ব্যবসা বাণিজ্যটা খুব ছিল রমরমা। তারা বাণিজ্য করত মূলত সমুদ্র পথে। তখনকার এখনকার মতো বিমান, সড়ক পথ এগুলি ছিল না। তখন তারা কী করত, সমুদ্র পথে জাহাজে করে ব্যবসা বাণিজ্য বা বড় বড় নৌকায় করে ব্যবসা বাণিজ্য করত। 1453 সালে কনস্টান্টিনোপল উসমানীয় তুর্কিরা দখল করে নেয়। এটাকে কারা দখল করে নিয়েছে? 1453 সালে তারা এটাকে, এই ব্যবসা বাণিজ্যকে একসাথে থেকে কী করছে, উসমানীয় ওরা কী করছে, তুর্কি দখল করে নিয়েছে। তুর্কি একটা মুসলিম দেশ। ফলে উপমহাদেশের সাথে জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। যখন কনস্টান্টিনোপল যখন উসমানীয়রা, কনস্টান্টিনোপলে উসমানীয়রা যখন কী করে, তুর্কি দখল করে নেয়, তখন বিভিন্ন সমস্যা দেখা দেয় সমুদ্র পথে। এ সময় কী করে, আরবরা এই সমুদ্র পথে ব্যবসা বাণিজ্যটা বন্ধ করে দেয়, কারণ যাতায়াতে তাদের বিভিন্ন সমস্যা হয়। এই সমস্যার কারণে তারা ব্যবসা বাণিজ্যটা বন্ধ করে দেয়। সুতরাং প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসা বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন হয়ে পড়ে। তখন তারা চিন্তা করলে যে এই পথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না সুষ্ঠুভাবে, তাহলে আমরা অন্য পথ দিয়ে আমরা কীভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, সেই তারা পথ খুঁজতে থাকে। মূলত এ কারণেই ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে উপমহাদেশে আসার অভিযান শুরু হয়ে যায়। এই সুযোগে তারা করছে কি, এই পথটা যখন তারা খোলা পাইছে, খোলা পাই এই পথে তারা এই দেশে, ভারতবর্ষে আসার একটা সুযোগ পায় তারা, এবং তখন থেকেই তারা এর সূচনা করে, এই দেশে আসার ব্যবসা বাণিজ্য করার একটা সূচনা পায়। প্রথম আসে কারা, পর্তুগিজরা। কবে আসে তারা? পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে এই দেশে আসেন, একজন নাবিক পর্তুগিজ, একজন নাবিক প্রথম সমুদ্রপথে এই দেশে আসেন, তার নাম ছিল ভাস্কো দা গামা। এর নাম আমরা অনেকেই জানি। তিনি পর্তুগিজ একজন নাবিক ছিলেন, অর্থাৎ সমুদ্র পথে তিনি যাত্রা করছেন, সমুদ্রে তিনি জাহাজ চালাতে পারতেন। তার নাম ছিল ভাস্কো দা গামা। তিনি 1498 সালে 27শে মে ভারতের পশ্চিম উপকূলে 1498 সালে তারা কি করছে, 27শে মে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে প্রথম উপস্থিত হন। কোথায়? ভারতের কালিকট বন্দরে তারা প্রথম এসে উপস্থিত হন। উপমহাদেশে তার এই আগমন ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে। ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে এসে ভারতের প্রথম আগমন করেন, তখন থেকেই ভারতীয়দের চোখ খুলে যায় যে এদেশে আসার একটা সুন্দর একটা পথ আমরা পেয়েছি। এরপরে পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কী করে, এদেশে আসে, কিন্তু ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে। ব্যবসা বাণিজ্য করার সুবাদে তারা এদেশের শাসন ক্ষমতাও তাদের হাতে নেওয়ার পরিকল্পনা করে। স্বল্প সময়ের মধ্যে ইউরোপীয় বণিকরা উপমহাদেশের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, তারপর বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি বন্দরে কুঠির স্থাপন করে তারা ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। 1538 সালে তারা চট্টগ্রাম ও সাতগাঁয়ে, অর্থাৎ বাংলাদেশে তারা 1538 সালে চট্টগ্রাম এবং সাতগাঁয়ে বাণিজ্য ঘাঁটি নির্মাণ করার
অনুমতি লাভ করে। বাংলাদেশেও তারা কত 1538 সালে তারা বাণিজ্য করার একটা অনুমতি লাভ করে। 1579 সালে হুগলি নামক স্থানে তারা উপনিবেশ গড়ে তোলে। সেখানে তাদের বসবাসের জন্য একটা জায়গা, অর্থাৎ বসবাসের জন্য তারা বাড়িঘর তৈরি করার শুরু করে। এরপর তারা উড়িষ্যা এবং বাংলার কিছু অঞ্চলে তারা বসতি স্থাপন করতেও সক্ষম হন। বাংলা সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণের ব্যাপারে অগ্রণী ভূমিকা তারা পালন করেন। পর্তুগিজদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার কারণে তারা শুধু এই দেশে শুধু ব্যবসা বাণিজ্য করতে না, তারা দস্যুতাও শুরু করে দেয় সাথে সাথে। এই দস্যুতার কারণে বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে বাংলা থেকে তাদেরকে কি করে বিতরণ করে। যখন তারা এই উপনিবেশ গড়ে তোলে বাংলায়, গড়ে শুধু ব্যবসা বাণিজ্যই করে না, তারা কি করে দস্যুতাও শুরু করে। এই আমাদের যখন এই দেশে তখন যারা বসবাস করে তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার অনাচার তারা শুরু করে। এটা দেখে তখন কি করে শায়েস্তা খান চট্টগ্রাম এবং সন্দ্বীপে যতগুলি তারা কুটির স্থাপন করেছিল বা উপনিবেশ স্থাপন করেছিল, সেগুলি কি করে সব দখল করে নেয় শায়েস্তা খান। তাড়াতাড়ি পর্তুগিজরা এদেশে আগত অন্যান্য ইউরোপীয় শক্তির সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়। এই সাথে সাথে যারা এদেশে আরও ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেছিল, তাদের সাথেও ওদের দ্বন্দ্ব বেঁচে যায়। এই দ্বন্দ্বে দেখা যায় যে পর্তুগিজরা তাদের কাছেও হেরে যায়। ফলে তারা এদেশ কি করে ত্যাগ করতে বাধ্য হয়। এদেশ ত্যাগ করতে তারা বাধ্য হয়। এরপর আসে কারা দেখো, ওলন্দাজ। পর্তুগিজরা গেল, এরপর আসে ওলন্দাজ। হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচরা, হল্যান্ড এখন এটাকে বলে নেদারল্যান্ড। এই নেদারল্যান্ড বা হল্যান্ড যেটাকে বলো, এখানের অধিবাসীদেরকে বলা হয় ডাচ বা ওলন্দাজ। এরা কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যিক উদ্দেশ্যে 1602 এরা 1602 সালে এই উপমহাদেশে আসে। ওই পর্তুগিজরা যাওয়ার পরে এরা আবার কত 1602 সালে তারা এদেশে আসে। এটা হবে 1448। আচ্ছা, এদেশে তারা বাণিজ্য করার জন্য আসে। ভারতবর্ষে তারা কোম্পানির সনদ অনুযায়ী কালিকট, নাগাপট্টম, বাংলার চুচুড়া ও বাঁকুড়া বাণিজ্য কুটির তারা স্থাপন করে। এইসব স্থানে তারা কোথায় কোথায় তারা কালিকট, নাগাপট্টম, বাংলার চুচুড়া, তারপর বাঁকুড়া, এইসব স্থানে তারা কুটির স্থাপন করেন ব্যবসার উদ্দেশ্যে। তাছাড়া বালাসোর, কাশিমবাজার এবং বরানগড়েও তারা কুটির স্থাপন করেন। ওলন্দাজ ও অপর ইউরোপীয় শক্তি ইংরেজদের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয়। এরপর ওলন্দের সাথে আর কাদের সাথে, ইংরেজদের সাথে এই ব্যবসা বাণিজ্য নিয়ে আবার একটা দ্বন্দ্ব শুরু হয় বা বিরোধ শুরু হয়, এবং একই সঙ্গে বাংলা শাসকদের সঙ্গে তাদের বিরোধও বাধে। তারা বাংলা শাসকদের সাথে বিরোধে বেজে যায়। কারা? ওলন্দাজেরা এবং ইংরেজরা মিলে যখন দ্বন্দ্ব বাজে, তারা বাংলার দেশে যারা শাসক তৎকালীন ছিল তাদের সাথেও তাদের দ্বন্দ্ব বেজে যায়। 1759 সালে সংগঠিত বিদারার যুদ্ধে বিদারা নামক একটা যুদ্ধ হয় 1759 সালে। সেই যুদ্ধে তারা কি করে, ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। কারা? ওলন্দাজ বা ডাচের। ফলে 1805 সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে কোথায়, ভারতবর্ষ ত্যাগ করে আবার হল্যান্ডে তারা চলে যায়। প্রথমে পর্তুগিজ, পরে ওলন্দাজ শক্তির পতন হয়, ভারতে ইংরেজ শক্তির উত্থানের পথ সুগম হয়। এই পর্তুগিজেরা আর ওলন্দাজেরা যখন এদেশ থেকে বাণিজ্য গুটিয়ে তারা একেবারে তপরি তবলা সহ এদেশ থেকে তারা চলে যায়, তখন এদেশটা কি হয়, অনেকটা ওদের থেকে মুক্ত হয়। এই সুযোগে ইংরেজেরা এদেশে কি করে, ওই বিভিন্ন অজুহাত দেখাইয়া বাণিজ্য করার একটা পথ তাদের সহজ করে তোলে।
এরপর আসে কারা? ডেনমার্ক। এরপর আসে এই ডেনমার্ক একটা, দেখো ডেনমার্ক বা ডেনমার্কের অধিবাসী। ডেনমার্ক ছিল কোথায়? ডেনমার্ক। এটা ইউরোপের একটা, ইউরোপের উত্তর গোলার্ধের, ইউরোপের উত্তর অংশের একটা দেশ ডেনমার্ক। হ্যাঁ, এই ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় ডেনমার্ক। এই ডেনমার্ক একদল বণিক বাণিজ্য করার উদ্দেশ্যে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এদেশে বাণিজ্য করার পায়তারা করে। 1620 সালে তারা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুর এবং 1676 সালে বাংলার শ্রীরামপুর, এই দুইটি জায়গায় কী করে? তারা বাণিজ্য কুটির স্থাপন করে। কিন্তু এদেশে তারা লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়, এদেশে বেশি সুবিধা করতে তারা পারে নাই। তাই 1845 সালে তারা কি করে? ইংরেজদের কাছে বাণিজ্য কুটির বিক্রি করে তারা আবার সব কিছু নিয়ে তাদের স্বদেশে ফিরে যায় বা এদেশ ত্যাগ করে। এরপর আসে কারা? ইংরেজেরা। এই ডেনমার্ক চলে গেল, এরপর আসে ইংরেজেরা আসে। দেখো, সমুদ্রপথে ইউরোপীয় বণিকদের সাফল্য, প্রাচ্যের ধনসম্পদের প্রাচুর্য ইংরেজ বণিকদেরকেও এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যে উৎসাহিত করে। কারণ এই দেশের যে সম্পদ ছিল, এই সম্পদগুলি দেখে তাদের বেশ লোভ হয়। এই লোভে তারা এই দেশে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আগমন করে। এই উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে, তোমরা ইতিপূর্বে নাম শুনেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানির নাম দিয়ে তারা কি করে? একটি বণিক সংঘ গড়ে তোলে। বণিক মানে ব্যবসায়ীদের একটা সমিতি তারা গড়ে তোলে। বণিক সংঘটি 1600 সালে রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী প্রাচ্যে একচেটিয়া বাণিজ্য করার একটা সনদ লাভ করে। তখন ইংল্যান্ডের রানী ছিল রানী এলিজাবেথ, তার কাছ থেকে কী করে? ওই ব্যবসায়ী সমিতি 15 বছর এই দেশে বাণিজ্য করবে। এই বাণিজ্য করার জন্য একটা অনুমতিপত্র নেয়, একটা সনদ নেয়, যে তারা একচেটিয়া ব্যবসা করবে এই দেশে। এই সনদপত্র নিয়ে কোম্পানির প্রতিনিধি, এই সনদ নিয়ে কোম্পানির প্রতিনিধি অর্থাৎ নেতারা কি করে? বাণিজ্যিক সুবিধা লাভের আশায় আকবরের দরবারে হাজির হন। এই ভারতবর্ষে তখন বাদশাহ ছিলেন আকবর, এই আকবরের দরবারে তারা হাজির হন। এরপর ক্যাপ্টেন হকিংস 1608 সালে রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গেও তারা সাক্ষাৎ করেন। তখন এই ভারতবর্ষে আবার সম্রাট ছিলেন কে? জাহাঙ্গীর। তার সাথেও তারা এই সনদপত্র জন্য অনুমোদন করার জন্য তারা এই দেশে আসে। পরবর্তীতে 1615 সালে প্রথম জেমসের দূত হয়ে জাহাঙ্গীরের দরবারে আসেন স্যার টমাস রো। আবার একজন তিনি দূতও পাঠান এই জাহাঙ্গীরের দরবারে। পরবর্তীকালে 1615 সালে প্রথম জেমসের দূত হয়ে কে আসেন? জাহাঙ্গীরের দরবারে কে আসেন? টমস রো। সম্রাটের কাছ থেকে তিনি ইংরেজদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায়ে করে নেন, কারণ তাকে বিভিন্নভাবে বুঝিয়ে টুজিয়ে এই সুবিধাটুকু আদায় করেন। এরপর 1619 সালে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। কে? ওই জেমস। ইতিমধ্যে কোম্পানির সুরাটে, আগ্রা, আহমদাবাদে প্রভৃতি স্থানে কী করছে? কুঠির স্থাপন করে তারা তাদের ভিত্তি মজবুত করেন। 1668 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসাবে লাভ করেন মুম্বাই, বর্তমানে মুম্বাই শহর। অর্থাভাবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে 50,000 পাউন্ডের বিনিময় শহরটি বিক্রি করে দেন। পরবর্তীকালে এই বোম্বাই শহরই কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে কিন্তু ইংরেজরা তারা বাণিজ্যকে সম্প্রসারিত করার জন্য উঠে পড়ে লাগে। তো আজকের আমি এটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে এরপর থেকে আমি আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবা। এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই আমি এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।